আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, ইন্টারিমের ১ বছর পূর্তি হয়েছে গতকাল। অন্তর্বর্তীকালীন সরকার, যেটি হাসিনাকে বিতাড়িত করার পরে যে সরকার গঠিত হয়েছে তার ১ বছর। এই ১ বছরকে নিয়ে অনেক ধরনের মন্তব্য আছে, অনেক ধরনের, অধিকাংশই আশাহত, অধিকাংশেরই যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের পথে ইন্টারিম এগোতে পারেনি বা আগায়নি, ঠিকমতো কাজ করতে পারেনি। কেন পারেনি তারও কোনো ব্যাখ্যা নাই। এবং আমরা দেখছি যে জুলাইতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য এখন পুরোটাই অনৈক্যে পরিণত হয়েছে। এই সার্বিক সকল পরিস্থিতি নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক ভবিষ্যৎ, ইন্টারিমের ১ বছর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক সম্পাদক, লেখক, সাবেক জ্বালানি উপদেষ্টা, সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ ভাই, যে প্রসঙ্গে আমি বলছিলাম যে ইন্টারিমের ১ বছর, মানুষ কিন্তু ধরেন মানে খুশির চেয়ে অখুশি মানুষের সংখ্যাই বেশি। কারণ হাসিনা পরবর্তী যেই ভাবে মানুষ চেয়েছিল বা বিপ্লব পরবর্তী যেই ধারায় যাওয়ার কথা ছিল, সেই ধারাটা আমারও মনে হয় যে এই সরকার ইন্টারিম পারল না। কেন পারল না? কি পরিস্থিতি? কেন হলো না? সব জায়গায় এখনো আওয়ামী লীগের লোকজন বসা। আমাদের প্রশাসন বলেন, বাহিনী বলেন, সব জায়গায় সবাই বহাল তবিয়তে। স্বপ্ন দেখে হাসিনা আবার চট করে ঢুকে যাবে। তো সব মিলিয়ে ইন্টারিমের ১ বছরটা আপনি কিভাবে দেখেন? তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। আমি আলোচনাটা দুভাবে করি। জি। একটা, আপনি প্রথমেই যেটা বলেছেন যে বিপ্লবের আকাঙ্ক্ষা, সেটা একটা আলোচনা। আর একটা হলো যে ইন্টারিম ১ বছর ডে টু ডে অ্যাক্টিভিটি কেমন চালালো। এই দুভাগে ভাগ করলে আমার মনে হয় এটা ফেয়ার হবে আমাদের আলোচনাটা। আমি কোনো ঢালাও মন্তব্য করতে চাই না। অনেকেই করেন ইন্টারিমকে, অনেকেই প্রচুর সমালোচনা করেন, আবার অনেকেই প্রচুর প্রশংসা করেন। আমি দুটোর কোনোটাই করতে চাই না, আমি অবজেক্টিভ আলোচনা করতে চাই। আমি যদি ডে টু ডে পারফরমেন্সের দিকে দেখি ইন্টারিমের, তাহলে ভালোই করেছে ইন্টারিম, খারাপ করেনি। আপনার মনে রাখতে হবে যে ইন্টারিমের সময় প্রায় ৫০০টা ছোট বড় আন্দোলন তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে এরকম ৫০০টা আন্দোলন ১ বছরের মধ্যে মোকাবেলা করতে হয় নাই, এবং সেই মোকাবেলা করেও এই সরকার টিকে আছে এখনো। এটাই ইন ইটসেলফ একটা সাকসেস। আর দ্বিতীয় যে কথাটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশের সবগুলো রাষ্ট্রের স্তম্ভকে ধ্বংস করে গেছিল, এবং তার মধ্যে ইকোনমিও তার মধ্যে ছিল। কিন্তু এই সরকার ইকোনমিটাকে কিন্তু ভালো সামাল দিয়েছে। আপনি দেখেন যে ব্যাংকে টাকা ছিল না এই সরকার যখন আসে, এবং তার আগ থেকেই আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা অনেকদিন আলোচনা করেছি যে ১ লাখ টাকার চেক নিয়ে গিয়ে অনেক ব্যাংকে বসে থাকতে হতো, তারা টাকা দিতে পারতো না। ডলার পাওয়া যাচ্ছিল না, হাহাকার। ইম্পোর্ট বন্ধ হয়ে গেছিল, এবং প্রচুর টাকা দেনা রেখে গেছিল এই সরকার। সবাই টাকা পাবে সারা দুনিয়াতে, আদানির থেকে শুরু করে এমন কোনো বিদেশি প্রতিষ্ঠান নাই যারা টাকা পেত না হাসিনার সরকারের কাছে। কিন্তু মুখে উন্নয়নের বুলি ছিল। ওদিকে রিজার্ভও কিন্তু কমে গেছিল ২০ বিলিয়নের নিচে, আর নেট রিজার্ভ আরো কম, গ্রসে কমে গেছিল ২০ বিলিয়নের নিচে। সেই হিসাবে আমরা যদি এখন দেখি, কোনো ব্যাংকে তারল্য সংকট নাই, ডলার প্রচুর পাওয়া যাচ্ছে, বরং ডলারের দাম কমে গেছে, বাংলাদেশের টাকার মান বেড়ে গেছে, এবং মোটামুটি জিনিসপত্রের দাম এরা কিন্তু সহনশীল রাখতে পেরেছে। বর্ষাকালে কিছুটা বেড়েছে, কিন্তু আমি যদি হাসিনার আমলের সাথে তুলনা করি, তাহলে জিনিসপত্রের দাম সেই আমলের তুলনায় অনেক কম, এবং বিদেশি দেনা প্রায় সবই শোধ করা হয়ে গেছে। এবং তারপরেও আজকে রিজার্ভ ৩০ বিলিয়নের উপরে। এখানে অবশ্য রেমিটেন্স একটা বড় ভূমিকা রেখেছে। আপনি তো জানেন গত অর্থ বছরে বাংলাদেশে রেকর্ড রেমিটেন্স হয়েছে ৩০ বিলিয়ন ডলার। এই প্রথম ৩০ বিলিয়ন ডলার রেমিটেন্স হয়েছে বাংলাদেশ। এবং সেই কারণে দেনা শোধ করার পরেও, যেটাকে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ৩ বিলিয়ন ডলার হয়ে গেছে বাংলাদেশে, আমাদের কারেন্ট অ্যাকাউন্টও উদ্বৃত্ত। এটা একটা নতুন ঘটনা। কাজেই এইসব মিলে আমি মনে করি অর্থনীতির ক্ষেত্রে এই সরকার ভালো করেছে।
এবং অনেক চ্যালেঞ্জ হচ্ছে। সম্প্রতি আমেরিকার সাথে যে ট্যারিফ যে নেগোসিয়েশন হলো, খুবই সাকসেসফুলি এই সরকার করেছে। এবং আপনি ভারতের এখন অবস্থা দেখেন, 50% তাদের উপরে শুল্ক আরোপ করেছে ট্রাম্প, নতুন 25% আরোপ করার পরে। আগে 25, এখন 25, 50%। আমাদের 20%। সুতরাং আমাদের গার্মেন্টসের যে কম্পিটিশন ইন্ডিয়ার সাথে ছিল, এখন সেই গার্মেন্টস অর্ডার গুলো বাংলাদেশে চলে আসবে। কাজে সব মিলে ইকোনমির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই সরকার যথেষ্ট সাকসেসফুল। এবং ভারতের সাথে এই সরকার খুব সাকসেসফুলি তাদের স্ট্যান্ড দেখাতে পেরেছে, ভারতের কাছে নতি স্বীকার করে নাই। এবং আমি তো বলি যে জিয়াউর রহমানের পরে আমরা ডক্টর ইউনূসকে দেখলাম যে ভারতের কাছে নতি স্বীকার করে নাই। একেবারে দেশপ্রেমের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং প্রফেসর ইউনূস একই রকম ভাবে মোকাবেলা করেছে ইন্ডিয়ান থ্রেট। কাজে এইসব দিকে এই সরকার সাকসেসফুল। এখন আপনি বলতে পারেন যে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটের ক্ষেত্রে অনেকটা এই সরকার সব দিকে সাকসেসফুল হয় নাই। যেমন ধরেন, 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু সনদ সই হয় নাই। মানে 1 বছরের মধ্যে আমরা সনদ সই করতে পারি নাই। এবং তার জন্য সরকারের দোষ কতটা, রাজনৈতিক দলগুলোর দোষ কতটা, এটা বিতর্ক করতে পারে। বাস্তবতা হলো যে পারে নাই সরকার। তারপরে সম্প্রতি যে জুলাই ডিক্লারেশন যেটা দিল, সেটার মধ্যেও অনেক অসঙ্গতি আছে। আমি যদি এই ডিক্লারেশনটা, আপনি পড়েছেন নিশ্চয়ই, আমি পুরোটা পড়েছি, আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে এত আইনি ভাষা, আইনি মারপ্যাচ, আইনি কচকচানি, এটার সাথে জুলাই বিপ্লব যায় না। জুলাই বিপ্লবের যে আবেগ, এই আবেগের কোনো কিছু আমি এই ডিক্লারেশনে খুঁজে পাই নাই। আমি জানি না এটা কারা ড্রাফট করেছেন এটার মধ্যে, এবং এখানে অনেক কিছুই বাদ পড়ে গেছে। তো সেটা আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে। কিন্তু আমি মোটামুটি এই জুলাই ডিক্লারেশনটা আমার কাছে খুব ভালো লাগেনি। মানে এই বাংলাদেশের তরুণরা কত আবেগ, কত দেশপ্রেম নিয়ে তারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনলো, ফ্যাসিবাদকে পরাভূত করলো। কিন্তু এই ডিক্লারেশনের বাংলা এবং ইংরেজি কোনোটার মধ্যে আমি সেই আবেগটাকে খুঁজে পাই না। কাজেই সেই ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা আছে। এবং আর একটা হলো যে কোনো কারণেই হোক, ঐক্য ধরে রাখতে পারে নাই। এখন সরকার যেহেতু ক্ষমতায়, কাজে ঐক্য যদি ধরে রাখতে না পারে, তাহলে তার দায়িত্ব তো সরকারের উপরেও যায়। সেটা অবশ্য আমরা বোধহয় আরেকটু পরে আরেকটু দীর্ঘ আলোচনা করতে পারি। তো সব মিলে, আর আপনি যে আরেকটা প্রশ্ন করেছেন যে ফ্যাসিবাদের দোসরদের সরানো যায় নাই, এটা সঠিক। এবং আমরা সচিবালয়েও দেখতে পেয়েছি এটা, যে শুধু আপনি পুলিশের মধ্যে কিংবা সেনাবাহিনীর মধ্যে কিংবা অন্যান্য সংস্থা শুধু না, আমলাতন্ত্রের মধ্যেও কিন্তু প্রচুর ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, বিচার বিভাগের মধ্যে রয়ে গেছে। কাজে আমরা যে আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে একটা শুদ্ধি অভিযান হবে রাষ্ট্রের সর্বক্ষেত্রে, এই শুদ্ধি অভিযান এই সরকার করতে পারে নাই। তার জন্য একটা চ্যালেঞ্জ তো থেকেই যায়। কারণ এখন আমরা ইলেকশনের কথা বলছি, সেই ইলেকশনের সময় যদি আওয়ামী লীগের যে এলিমেন্ট, ফ্যাসিবাদের যে দোসররা যদি থেকে যায় এবং তারা যদি স্যাবোটাজ করতে চায়, তাহলে একটা স্যাবোটাজের আশঙ্কা তো থাকেই। এবং তার সঙ্গে দিল্লিতে আমরা জানি যে শেখ হাসিনা তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং আমার কাছে একটা খবর আছে যে দিল্লি থেকে তাকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে এই ষড়যন্ত্র চালানোর জন্য। আমি ডিটেলসে যাচ্ছি না, আপনাকে বলছি না, যে আরো কিছু খবর আমি নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি যতটা শুনতে পেয়েছি যে দিল্লি হাসিনাকে দিয়ে আর একটা অস্থিরতা বাংলাদেশে তৈরি করতে চায়। কারণ যদি তারা কোনো ক্রমে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারে বা নির্বাচনের সময় একটা অস্থিরতা তৈরি করতে পারে, তাতে কিন্তু লাভবান দিল্লি হবে। কাজে এই বিষয়গুলি আমাদের স্মরণে রাখা দরকার। এবং আমরা কোনো জায়গার থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, আপনার তো মনে আছে 1996 সালে একটা আমলা কু করা হয়েছিল এবং তার মাধ্যমে তৎকালীন বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল। তো এখন যদি আওয়ামী লীগের আমলারা একই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে তারা তো সেটা করতে সক্ষম।
এবং সেই ব্যাপারে আমরা আজকেই, আপনারা কালকে দেখতে পাবেন আগামীকালের পত্রিকায়, আমরা সে ব্যাপারে একটা আশঙ্কা প্রকাশ করে একটা লিড স্টোরিও করেছি। আমাদের এই লিড স্টোরিগুলি আমরা প্রধানত করছি সরকারকে সতর্ক করবার জন্য, জাতিকে সতর্ক করবার জন্য, যাতে যে ভারতীয় ষড়যন্ত্র এবং ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সফল না হতে পারে। তো আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি। তো মাহমুদ ভাই, ধরেন আপনার সাথে আমি একমত যে ধরেন ইকোনমিক ক্ষেত্র বা ইন্ডিয়াকে মোকাবেলায় ডক্টর ইউনূস সরকারের যে পদক্ষেপগুলো সেটি অনন্য, কিন্তু ধরেন একটা বিপ্লব পরবর্তী সরকারের যে ধারাটা থাকার কথা আর কি, যে স্ট্রেংথ থাকার কথা, সেটি তারা আসলে দেখাতে ব্যর্থ হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের মনে, যে ধরেন নর্মালি কি হয় যে আপনি যে 20-21 জন 22 জন যে উপদেষ্টা, তাদের কাজের কোনো রিভিউ কিন্তু হচ্ছে না। মানে দেখেন 1 বছর হয়ে গেছে, এর মধ্যে আমরা কিন্তু প্রচুর অভিযোগ পেয়েছি কয়েকটা উপদেষ্টার দপ্তর নিয়ে। পিএস 100-150 কোটি টাকা কামায় ফেলছে, কার্যক্রম স্থবির, কাজ হচ্ছে না, উপদেষ্টা নিজেই অসুস্থ, উপদেষ্টা নিজেই চিকিৎসা নেন। তো এই যে রিভিউটা হওয়া, এটা কেন হচ্ছে না? মানে এক ধরনের মনে হচ্ছে যেন কারো মনে কষ্ট যায় কিনা, মানে এরকম একটা ব্যাপার আর কি, যে কারে কষ্ট দিব, কারে সরাবো, কি হবে। অনেকে পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একটা ক্যারেক্টারে আমরা দেখছি আর কি এখানে, যে না এটা বোধহয় ঠিক হবে না। তো আমি আপনার দুটো প্রশ্ন এখানে, প্রথমে বিপ্লবের প্রশ্নটাই আমি আসি। জি, এই সরকারই তো মানে না যে বিপ্লব হয়েছে। এই সরকারের এই যে আমি জুলাই ডিক্লারেশনের কথা বললাম, এই জুলাই ডিক্লারেশনের প্রায় 4-5 পাতার একটা ডকুমেন্ট, বিপ্লব শব্দটা কোথাও নাই, সব জায়গায় বলা হয়েছে অভ্যুত্থান। তো এই সরকারই তো বিপ্লব মনে করছে না এটাকে, তারা তো এটাকে অভ্যুত্থান মনে করছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে প্রথমেই তো এই সরকার নিজেদেরকে ইন্টারিম সরকার বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই বিপ্লবের যে আপনি প্রত্যাশা করছেন, যে বিপ্লবের যে আশা ভরসা আকাঙ্ক্ষা জনমনে ছিল, সেটা প্রতিফলিত হবে, এটা হওয়ার তো সুযোগই ছিল না, কারণ এই সরকার কখনই বিপ্লবী চরিত্র ধারণ করে নাই। তো এটা কেন করে নাই, এটা জবাব ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা মন্ডলী দিতে পারবে না, আমি দিতে পারবো না, যে কেন তারা বিপ্লবী আকাঙ্ক্ষাটাকে তারা আপহোল্ড করলেন না এবং নিজেদেরকে বিপ্লবী সরকার মনে করলেন না। এক মুহূর্তের জন্য তারা নিজেদেরকে বিপ্লবী সরকার মনে করেন নাই। তো সুতরাং ওই যে বলে না সোনার পাথর বাটি, তো কাজেই যারা নিজেদেরকে বিপ্লবী সরকার মনেই করে না, তাদের কাছে আপনি বিপ্লব কিভাবে প্রত্যাশা করতে পারেন? এটা গেল একটা। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন রিভিউ এর কথা, রিভিউ এর করা উচিত ছিল তো 6 মাসের মধ্যে। আপনি যদি আমাকে বলেন তাহলে এই যে উপদেষ্টাদের কার্যক্রম, তাদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে এবং তাদের কোন কোন পিএস অনেক টাকা তারা নাকি লুটপাট করেছে এমন অভিযোগ এসছে, তো সেই সমস্ত পিএস দের সরানো হলেও সেই উপদেষ্টারা তো বহাল তবিয়তে আছেন, তাদেরকে কিন্তু সরানো হয় নাই। তো সুতরাং রিভিউ তো 6 মাস পরে হওয়া উচিত ছিল এবং যারা কাজ করতে পারছেন না তাদেরকে বাদ দিয়ে নতুনদের আনা যেত। এবং আরো দুঃখের কথা হচ্ছে যে আমরা যেটা খবর পেয়েছি, এই যে আওয়ামী আমলারা যারা এখনো বহাল তবিয়তে আছেন, তাদেরকে শেল্টার দিচ্ছে কিন্তু উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ। আমরা শুনেছি বেশ কয়েকজন উপদেষ্টাদের কারণেই তাদেরকে সরানো যায় নাই। সুতরাং তারা একটা ভয়ঙ্কর একটা রিস্ক নিচ্ছেন, একটা ঝুঁকি নিচ্ছেন এই উপদেষ্টারা, যারা এই ধরনের আওয়ামী আমলাদের শেল্টার দিয়েছেন। তো আপনি সব থেকে প্রথমে তো শুরু করা উচিত ছিল, এই শুদ্ধি অভিযান শুরু করা উচিত ছিল তো পুলিশের মধ্যে এবং আমলাতন্ত্রের মধ্যে, তারপরে সেনাবাহিনী, আপনি ফেজ বাই ফেজ যেতেন, জুডিশিয়ারি। তো আপনি আমলাতন্ত্রেও তো টাচ করেন নাই, আমলাতন্ত্রে করলে না আপনি অন্য জায়গায় করার প্রশ্ন আসতো। তো কেন যেন এই সরকার আমলাতন্ত্রকেও ভয় পেয়ে গেল, মনে হলো যে তাদেরকেও কিছু করা যাবে না। আর উপদেষ্টাদের যেহেতু রিভিউ করে নাই, আপনি এখন আর রিভিউ আশা করতে পারেন না কোনো, কারণ সরকার এখন ইলেকশন ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, চিঠি চলে গেছে সরকারের কাছ থেকে সিইসির কাছে। সিইসি আজকে একটা সংবাদ সম্মেলন করে তিনিও বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এবং আপনি তো জানেন যে যে মুহূর্তে তফসিল ঘোষণা করা হবে, এই সরকারের ক্ষমতা কিন্তু ডিভাইডেড হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে ক্ষমতা। একটা অ্যাডমিনিস্ট্রেশনের বড় ক্ষমতা চলে যাবে সিইসির কাছে, কাজে এই সরকার তখন দুর্বল হয়ে যাবে। তার অর্থ হচ্ছে যে তফসিল ঘোষণার আগে আপনার হাতে সময় আর কতদিন আছে? অগস্ট মাস তো চলেই গেছে।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সরকারের আর 3 মাস বাকি আছে রে ভাই। তো 3 মাসের সরকার কি রিভিউ করবে আর কি পরিবর্তন করবে? কাজে আমার মনে হয় আমাদের এই রিভিউয়ের প্রত্যাশা করে আর লাভ নাই। এখন এই সরকার যদি ওই জুলাই চার্টারটা সই করতে পারে, এটা একটা বড় ব্যাপার হবে। এবং জুলাই চার্টার কেন সই হচ্ছে না সেটা নিয়েও আমরা কিছু খবর টবর পাচ্ছি। এবং জুলাই চার্টার সই না করে যদি নির্বাচনের দিকে যায়, তাহলে তো একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, তাহলে তো কোনো সংস্কারই হলো না। আপনি জুলাই চার্টার সই না করে তো আপনি নির্বাচনে যেতেই পারেন না। তো আমরা আশা করব যে জুলাই চার্টারটা অন্তত সই করে ফেলবে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব, এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করবে। এছাড়া তো আমি এই সরকারের কাছ থেকে আর নতুন কোনো প্রত্যাশা করা কিন্তু সম্ভব নাই, এটাই বাস্তবতা। কিন্তু মাহমুদ ভাই, আমি একসাথে কয়েকটা প্রসঙ্গ একটু আপনার সামনে দিই। ধরেন এই যে জুলাই সনদ, জামাত বলছে যে এটাকে আইনি কাঠামোয় নিতে হবে, আইনি কাঠামোয় না নিলে তারা কোর্টে যাবে। এনসিপির কথায় বোঝা যাচ্ছে তারা এই সনদের সঙ্গে তারা অনেকটাই দ্বিমত পোষণ করে। আপনি যদি দেখেন, যেটি আপনি বলছিলেন যে জাতিসংঘ বলছে 1400 মারা গেছে, আমরা বক্তৃতায় বলি 2000-এর বেশি মারা গেছে, জুলাই সনদে লেখা আছে 1000 মানুষ মারা গেছে। তো এই যে ধরেন যে গ্রস মিস্টেক, প্রবাসীদের কথা তো উল্লেখই নাই। প্রবাসীদের যে ভূমিকা, রেমিটেন্স বন্ধ করে দিয়ে বা প্রত্যেকটা পদে পদে যে আন্দোলন, কোনো কথাই নেই। তো এবং এই যে সচিবালয়ের যে অবস্থা, বা গতকালই তো ধরেন বিএনপি পন্থী সচিব, একজন সিনিয়র সচিব, তিনি অভিযোগ করলেন উপদেষ্টাদের বিরুদ্ধে, 6-7 জন উপদেষ্টার ব্যাপারে। তো এই অবস্থাতে আপনি কতটুকু নির্বাচন মানে মনে করেন যে হবে? কারণ এনসিপি জামাত কিন্তু একজোট, বিএনপি একদিকে, তারা একদিকে, মানে সব মিলিয়ে যে পরিস্থিতি, মানে আপনি কি আশাবাদী নির্বাচনের ব্যাপারে? বা হ্যাঁ, আমি নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদী নির্বাচন হতে হবে। কেন আশাবাদী আপনাকে বলি আমি, যে এর কোনো আপনার কোনো অল্টারনেটিভ তো নাই। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যে এই সরকার ক্ষমতায় আসার পরে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস ছাড়া আমাদের হাতে কোনো অল্টারনেটিভ নাই প্রধান উপদেষ্টার। আপনার নিশ্চয়ই মনে আছে, এটা আমি একাধিকবার বলেছি জি, যে আমাদের আর কোনো চয়েস ছিল না, ডক্টর ইউনূসই একমাত্র চয়েস ছিলেন বিভিন্ন কারণে, আমি আর সেই আলোচনায় যাচ্ছি না। তো এখনো কিন্তু ডক্টর ইউনূসের হাতে আবার নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো চয়েস নাই, ওনাকে নির্বাচন দিতেই হবে। এবং নির্বাচন না হলে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে, এবং তখন কিন্তু ওই ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য দিল্লি বসে আছে। কাজেই দেশের স্বার্থে সবাইকে এখন মতবিরোধ বাদ দিয়ে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এবং আমি মনে করি জামাত, এনসিপি যাই করুক না কেন, শেষ পর্যন্ত তারাও নির্বাচনে আসবে। এবং শোনেন, রাজনীতিবিদদের একটা সুবিধাবাদী কথা আছে, জানেন তো, যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই। এটা একটা খুব সুবিধাবাদী কথা, আমি নিজে পছন্দ করি না, কিন্তু আমি পছন্দ না করে তো লাভ নাই, আমি রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা এটা ব্যবহার করে এবং তারা মিন করে। তো এনসিপি যে শেষ পর্যন্ত বিএনপির সাথে যাবে না নির্বাচনে, মানে একসঙ্গে, এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? আমি তো দিতে পারছি না। এমনও হতে পারে যে এনসিপির কেউ কেউ ভাবতে পারেন যে আমি যদি বিএনপির সাথে যাই তাহলে আমি ক্ষমতার সাথে থাকতে পারবো, সুতরাং এনসিপি বিএনপির সাথে কি বলে অ্যালায়েন্স করতে পারে। এবং আপনি দেখেছেন বিএনপির খুব প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে জামাত ছাড়া আর সবার জন্য দরজা খোলা বিএনপির। তার মানে তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন যে এনসিপি আসতে পারে তাদের সাথে। কাজে শেষ পর্যন্ত যদি এরকম একটা ব্যাপার হয় যে বিএনপির নেতৃত্বে একটা একটা অ্যালায়েন্স ভার্সাস জামাতের নেতৃত্বে একটা অ্যালায়েন্স, এর মধ্যেই কিন্তু নির্বাচনটা হবে। এবং এখন পর্যন্ত আমাদের যা ধারণা, বা আমরা মিডিয়াতে যতটুকু জানি, যা বুঝতে পারছি, তাতে করে ধারণা করা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে, অল্টারনেটিভ তো নাই। যেমন ডক্টর ইউনূসের অল্টারনেটিভ ছিল না, বিএনপির অল্টারনেটিভ নাই তো বাংলাদেশে, এটাই বাস্তবতা। কেউ কেউ বলতে পারেন জামাত অনেক শক্তি সঞ্চয় করেছে, আমি জানি না কতটা শক্তি সঞ্চয় করেছে। আমি বিশ্বাস করি জামাতের পপুলারিটি বেড়েছে। কত বেড়েছে পপুলারিটি? ওই পপুলারিটি দিয়ে তো কোনো আপসেট করার মতো সুযোগ নাই। আমরা যদি হিসাব করি, আপনি জামাত বাংলাদেশে কখনো 10%-এর উপরে ভোট পায় নাই। তো পপুলারিটি যদি ডাবলও হয়ে থাকে, তাহলে জামাতের ভোট হবে 20%। তো 20% ভোট নিয়ে আপনি তো সরকারে যেতে পারবেন না। সুতরাং সরকারে যাওয়ার সম্ভাবনা বিএনপির অত্যন্ত উজ্জ্বল।
তো সেই কারণে আবার আরেকটা কথা আছে, বুঝলেন, যে বিএনপির দায়িত্বও বেশি। কারণ যেহেতু বিএনপির সরকারে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কাজে বিএনপির এমন কোনো ব্যবহার করা উচিত না যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি মনে করি বিএনপির সমর্থক যিনি বলেছেন, একজন সিনিয়র সচিব, যে 8জন উপদেষ্টার কথা বোধহয় উনি বলেছেন, আমি মনে করি এই ধরনের কথা বলে বিএনপির উপকার হচ্ছে না। কারণ বিএনপিকে নির্বাচনে জিতে সরকারে যেতে হবে। তাহলে এখন থেকে তাদের এই বক্তব্যগুলির ব্যাপারে একটুখানি সচেতন হওয়া দরকার বলেই আমার ধারণা। তো আমাদের একটা প্রশ্ন মানুষের মনে, মানে এটা নিয়ে অনেক কথাও হচ্ছে যে বিএনপি জামাত ধরেন গত 16-17 বছর ধরে এটা একটা গালি ছিল আওয়ামী লীগের কাছে, যেখানে যাহাই ঘটুক বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত। তো 5ই আগস্টের পরে হঠাৎ করে এই যে বিভাজনটা, মানে ধরেন যে কেউ কাউকে সহ্যই করতে পারতেছে না, মানে জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ রাজনীতি দূরে থাকুক। এবং ধরেন আমরা অতীতে যেটা দেখেছি বিভিন্ন আসনে সমঝোতার ভিত্তিতে না হলে সেখানে তৃতীয় পক্ষ সুবিধা নেয়, এরকম বহু আসন আছে বাংলাদেশের। তো সেখানে ধরেন একটা সমঝোতা, মানে জোট না, একটা সমঝোতার মাধ্যমে আমাদের নির্বাচনগুলো হতো। তো এই মুহূর্তে ধরেন বিএনপি জামাতের এই যে ধরেন দা কুমড়ো সম্পর্ক, কেউ কাউকে সহ্যই করতে পারতেছে না, এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? এটা কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো যে যখন আওয়ামী লীগ দৃশ্যপট থেকে চলে গেল, তখন রাজনীতিতে প্লেয়ার থাকলো কারা? দুটা, বিএনপি এবং জামাত। কারণ এনসিপির কথা যদি আপনি বলেন, তো এনসিপি তো এখনো একটা গ্রোয়িং ইয়াং পলিটিক্যাল পার্টি, যেটাকে বলা যায় ন্যাসেন্ট পলিটিক্যাল পার্টি। মানে এটা হচ্ছে, জন্মলাভ করছে এনসিপি। এনসিপি এখনো তো মেজর প্লেয়ার, স্টেক হোল্ডার তো হতে পারে নাই এখনো, হয়তো ভবিষ্যতে হতে পারবে। আগামী নির্বাচনের আগে, এই নির্বাচন না, আমি মিন করছি 5 বছর পরে যে নির্বাচন হবে, তার মধ্যে হয়তো এনসিপি একটা মেজর স্টেক হোল্ডার হয়ে যাবে। কিন্তু বর্তমানে বা 5ই আগস্টের পরে মেজর স্টেক হোল্ডার ছিল বিএনপি এবং জামাত। এখন সেখানে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল ডে 1 থেকে। এবং ডে 1 থেকে যে প্রতিযোগিতা শুরু হলো, সেখানে বিএনপি ধরে নিল যে আমাদেরকে নির্বাচনে জিততে হলে জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, এবং জামাতও ধরে নিল যে বিএনপিকে হারিয়েই আমাকে জিততে হবে। জিততে মানে ক্ষমতায় যাওয়ার কথা বলছি না, তাদের সিট বাড়াতে হবে, সেটার জন্য বিএনপিকে যেতে হবে, বিএনপিকে হারিয়ে। এবং এই সম্পর্ক ঠিক আছে, এখানে আমি কোনো সমস্যা দেখি না। কারণ দুটা দল যদি থাকে, তাহলে এক দল সরকার হবে, এক দল বিরোধী দল হবে। এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হতে পারত। কিন্তু এখানে বিএনপির একটু দোষ আছে। এখন বললে বিএনপির লোকজন অসন্তুষ্ট হবেন। দোষটা হলো, বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো, তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করলো জামাতকে আক্রমণ করার জন্য, আক্রমণ করাটা কিন্তু জায়েজ। আমি এটা বারে বারে বলি, কোন আক্রমণ করাটা জায়েজ। কারণ হচ্ছে যে জামাতকে হারিয়েই তো বিএনপিকে জিততে হবে, তাহলে আক্রমণ না করার তো কোনো সুযোগ নাই। তো বিএনপির ভুলটা কোথায়? জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আওয়ামী ন্যারেটিভে কথা বলতে শুরু করলো। জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি বাঙালি, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দেওয়া শুরু করলো। জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা 1971-এ নিয়ে আসলো। মানে আওয়ামী লীগ যা যা বলতো এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজ পলিটিক্যাল ন্যারেটিভে বিএনপি জামাতকে আক্রমণ করলো। ইটস রং। কারণ ওই ন্যারেটিভ পরাজিত হয়েছে, ওই ন্যারেটিভ বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়েছে। না হলে তো আওয়ামী লীগই ক্ষমতায় থাকতো এখনো, আওয়ামী লীগ থেকে থাকতো। তো আওয়ামী লীগ হেরে গেছে মানে তো তার ন্যারেটিভও পরাজিত হয়েছে। কিন্তু বিএনপি পরাজিতের ন্যারেটিভ গ্রহণ করলো। এটা কেন করলো এটা বিএনপি ভালো করে জানে। এটা হলো একটা রিজন। সেকেন্ড রিজন হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি চেষ্টা করলো নিজের আইডেন্টিটি, যেটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আইডেন্টিটি ছিল, ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক। বিএনপিকে এভাবেই ধরা হতো যে ইটস আ ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক পার্টি। সেখান থেকে বিএনপি মনে করলো যে না, আমরা প্রো ইসলামিকে থাকবো না, আমরা ন্যাশনালিস্ট থাকবো। কিন্তু ন্যাশনালিস্টের ডেফিনেশনটা আমরা বদলে দিব, যেটা বাংলাদেশি ন্যাশনালিজম ছিল বিএনপির। বিএনপি তো সারা জীবন বাংলাদেশি ন্যাশনালিজমের কথা বলেছে। আমরা বলেছি, আমরা যখন বিএনপি পন্থী পেশাজীবী রাজনীতি করতাম, আমরা বারে বারে বলেছি আওয়ামী লীগ হলো বাঙালি জাতীয়তাবাদী, এবং আমরা, মানে আমি বিএনপির কথা বলছি, আমরা হলাম বাংলাদেশি জাতীয়তাবাদী।
শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করি আমরা, কিন্তু বিএনপি বাঙালি জাতীয়তাবাদকে নিতে গেল। খুবই আশ্চর্য বিষয়, বিএনপি 5ই আগস্টের পরে বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে সরে তারা বাঙালি জাতীয়তাবাদের দিকে সরে গেল। এবং এই কারণে আপনি দেখবেন যে আগে যে বাম বা সফট বাম, দুই রকম, এক রকম হচ্ছে কট্টর বাম আর এক রকম হচ্ছে সফট বাম, এরা সবাই কিন্তু ভারতপন্থী। বাংলাদেশে বাম রাজনীতি প্রধানত ভারতপন্থী রাজনীতি, দিল্লির দালাল রাজনীতি তাদের। এই গ্রুপটা বিএনপির কাঁধে সওয়ার হলো, কারণ তাদের তো সওয়ার হওয়ার কোনো জায়গা নাই। এর আগে তারা সওয়ার হয়েছিল আওয়ামী লীগের কাঁধে, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ না থাকলে কার কাঁধে সওয়ার হবে? তো তারা বিএনপির কাঁধে সওয়ার হয়ে গেল এবং বিএনপি তাদেরকে অ্যাকসেপ্ট করলো। আপনি দেখবেন বিএনপির নানা রকম সভা টভার মধ্যে দেখবেন যারা আগে আওয়ামী লীগের গুণগান করতো, যে সমস্ত টক শো স্টার কিংবা অন্যান্য লেখক টেখক যারা আগে আওয়ামী লীগ হাসিনার গুণগান করতো, তারা এখন বিএনপির গুণগান করছে। তো এটা করতে গিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হলো এবং রাজনৈতিক মেরুকরণে বিএনপি ক্রমেই বামের দিকে সরে যেতে শুরু করেছে। মানে তারা সবসময় বলে আমরা একটা মধ্যপন্থী দল, কিন্তু এতদিন বিএনপির পরিচয় ছিল মধ্যপন্থী রাইটিস্ট পার্টি, এখন হচ্ছে মধ্যপন্থী লেফটিস্ট পার্টি। তো যখন লেফটিস্ট পার্টি হয়ে গেল, তারা সরাসরি জামাতকে আক্রমণ করলো আওয়ামী লীগের ভাষায়। তো সুতরাং এই যে তিক্ততা সৃষ্টি হলো, এই তিক্ততা সৃষ্টি হওয়ার জন্য বিএনপির দায়টা বেশি জামাতের তুলে। অনেকে বলতে পারেন জামাতেরও তো দায় আছে, জামাত যখন চাঁদাবাজির কথা বলে তখন তো তারা বিএনপিকে মিন করে যে আমরা চাঁদাবাজি মুক্ত রাজনীতি করব, তার মানে বিএনপিকে মিন করে। তো আমার কথাটা হলো যে বিএনপি এটাকে গায়ে নেবে কেন? চাঁদাবাজি বললেই কি এটা বিএনপি বোঝায় নাকি? চাঁদাবাজি তো সবাই করতে পারে। এনসিপিরও তো আমরা অনেকে দেখলাম চাঁদাবাজির, তাদের উপরেও তো চাঁদাবাজির অভিযোগ এসছে। অভিযোগ কেন? প্রমাণিত হয়েছে, কোন বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ধরাও পড়েছে। তো এই কারণে যেটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত ছিল আগামী ইলেকশনের জন্য, সুস্থ প্রতিদ্বন্দ্বিতার বদলে এটা তিক্ততার দিকে চলে গেল। এখন আমার মনে হচ্ছে, সেদিন আমি তারেক রহমান সাহেব একটা কথা বললেন কদিন আগে, এটা শুনে আমি একটু কি বলবো, মানে একটু অ্যাসিওর্ড বোধ করছি। কারণ তিনি কি বলেছেন যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা বক্তব্য দেব, কিন্তু এমন যেন রাজনীতি না হয় যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু বলেছেন উনি, 1-2 দিন আগে উনি বলেছেন। তা আমি মনে করি যে অন্তত লন্ডনে বসে উনি এটা বুঝতে পেরেছেন যে মুখ দেখা দেখি যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের জন্য এটা ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বিএনপির বেশ কিছু নেতা যারা বাংলাদেশে আছেন তারা এটা এখনো বুঝতে পারছেন না। তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই দিকেই যাচ্ছে, মুখ দেখা দেখি বন্ধ হওয়ার মতো ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তো কাজেই ওই যে আমি একটা লেখায় লিখেছিলাম যে জবানে লাগাম দিন, তো এদের জবানে একটু লাগাম দেয়া দরকার। তো সেটা যদি তারেক রহমান বুঝে থাকেন, আমার মনে হয় তিনি নিশ্চয়ই মেসেজ দেবেন তার নেতাদের, ঢাকা বা বাংলাদেশের নেতাদের, তাহলে তাদের হয়তো কিছুটা সম্বিত ফিরবে। তো এই কারণেই আমার সাজেশনটা হবে, একজন নাগরিক হিসেবে আমার সাজেশন হবে যে বিএনপি জামাত একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুক, তারা ইলেকশনে জেতার চেষ্টা করুক, এবং একদল বিরোধী দল হোক, একদল সরকারি দল হোক, কিন্তু তাদের মধ্যে যেন একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে। ওয়ার্কিং রিলেশনশিপ না থাকলে কিন্তু আমাদের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো ধরেন অনেক প্রসঙ্গ যাচ্ছি, কিন্তু মিডিয়ার জায়গাটা কিন্তু আমরা অনেকে ভুলে যাচ্ছি। কিন্তু মিডিয়া কিন্তু এখনো কিন্তু ফ্যাসিবাদের যারা সমর্থক, দোসর, যারা ফ্যাসিবাদকে জিইয়ে রেখেছিল, মালিক বলেন, সিনিয়র সাংবাদিক বলেন, তারা কিন্তু প্রত্যেকের জায়গায়। এবং আমি যদি দেখি যে গত 1 বছরে আপনার আমার দেশে বয়স কত, 8-9 মাস, 7 মাস। তো এই 7 মাসে ধরেন আমার দেশের যে রোল, যে ভূমিকা, মানে আর কোন পত্রিকা কিন্তু সেই ভূমিকায় যেতে পারে নাই। অথচ ধরেন আপনারা অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে শুরু করছেন। তো মিডিয়ার ভেতরে ফ্যাসিবাদের যে দোসররা আছে, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ন্যারেটিভস ঘোরায়, বিভিন্ন রকম গেম খেলে। আপনিও নিশ্চয়ই যা লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করি। তো এই জায়গাটাতে আপনি কি মনে করেন যে এখন
এদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া কি গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ? এদের ব্যাপারে কেউ কোনো কথা বলছে না, মানে এরা সবাই বহাল তবিয়ত। আপনি কতটুকু নিরাপদ মনে করেন এদেরকে এইভাবে রেখে, নির্বাচন বা সবকিছু? না, মিডিয়াতে তো যে যেখানে ছিল তার খুব বেশি পরিবর্তন তো হয় নাই। এর দুটো কারণ আছে। একটা কারণ হলো বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ মালিক কারা? তারা অলিগার্করা মালিক, এবং এই সমস্ত অলিগার্করা গত 15 বছরে ফ্যাসিবাদের দোসর ছিল এবং ফ্যাসিবাদের দালালি করে তারা জনগণের টাকা লুণ্ঠন করেছে। এদের মধ্যে প্রায় সবাই বলতে পারেন যারা মিডিয়ার মালিক। আর দ্বিতীয় হলো আর অন্য মিডিয়া যারা, তারা কিন্তু আমরা জানি যে বাংলাদেশের মিডিয়া মালিক এবং সম্পাদকদের মধ্যে একটা হিউজ মেজরিটি তারা ভারত সমর্থক, এটা আমরা খুব ভালো করে জানি। এবং এই অলিগার্কদের মধ্যে আপনারা দেখেন একটা ন্যারেটিভ তারা বলার চেষ্টা করেছে, কিছুদিন ধরে বলার চেষ্টা করেছে, বেশ অনেকদিন ধরে। সেই ন্যারেটিভটা খুব ইন্টারেস্টিং, কি আগেই ভালো ছিলাম, একটা আগেই ভালো ছিলাম ন্যারেটিভ কিন্তু মিডিয়াতে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অলিগার্করা দিয়েছে। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল যদি দেই আপনাকে, যখন দর কষাকষি চলছিল আমেরিকার সাথে, আপনার দেশের সাথে বাংলাদেশের ট্যারিফ নিয়ে, তখন ট্রাম্প কি করলো? 37.5% ট্যারিফ দিয়েছিল এবং দিয়ে বলেছিল এই ট্যারিফটা 1 আগস্ট থেকে কার্যকর হবে যদি না এর মধ্যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সফল ট্রেড নেগোসিয়েশন সম্পন্ন না হয়। এবং যখন এই কথাটা তারা বলল, এই যারা আগেই ভালো ছিলাম গ্রুপ, তারা ঝাঁপিয়ে পড়লো এই সরকারের বিরুদ্ধে। এবং একটা মিডিয়া মালিক, একে আজাদ সম্ভবত, সমকালের মালিক এবং আরো টেলিভিশন চ্যানেলের মালিক, সে বলে ফেললো কি, 40 বছরে এমন দুর্দিন আমরা দেখি নাই। ওই যে আগেই ভালো ছিলাম ন্যারেটিভ, খেয়াল করেন আপনি, 40 বছরে নাকি এরকম তারা মানে এরকম বিপদ ব্যবসার জন্য হয় নাই। অথচ রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে এবছর রেকর্ড এক্সপোর্ট হয়েছে, আপনি জানেন, রেকর্ড এক্সপোর্ট হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে রেকর্ড এক্সপোর্ট হচ্ছে। আর আপনি বলছেন 40 বছরে এরকম দুর্দিন নাকি আপনারা দেখেন নাই। তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। তো এরাই তো মিডিয়ার মালিক, একে আজাদ তো মিডিয়ার মালিক। তো একে আজাদের ন্যারেটিভ এটা। অথচ এই একে আজাদ উনি কি বলেছিলেন শেখ হাসিনাকে যখন জুলাই মাসের শেষের দিকে যখন সব ব্যবসায়ীরা মিলে তেল দিতে গেছিল শেখ হাসিনাকে, সেখানে তো সবাই বক্তৃতা দিয়েছেন, একে আজাদ বক্তৃতা দিয়েছেন। এবং বক্তৃতা দিতে এক পর্যায়ে তিনি কবির সুমনের একটা গান থেকে বলেছিলেন যে আমি এখন প্রথমত তোমাকে চাই, মানে এইভাবে তেল মারা ছিল শেখ হাসিনাকে। এবং সেই ব্যক্তি এখন বলছেন 40 বছরের এমন দুর্যোগ দেখেন নাই। এটা কেন বলেছিল? এবং তখন আপনার মনে আছে যে আরো কিছু সুশীল পত্রিকায় সরকারকে একেবারে ধোলাই করা শুরু হয়ে গেছিল, যে সরকার ইকোনমি শেষ করে দিচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি কিন্তু স্টার্ট হয়ে গেছিল। কিন্তু তারা তখন জানতো না যে সরকার একটা সাকসেসফুল নেগোসিয়েশন করে ফেলবে। এবং আমি আপনাকে বলি, কনক, যদি সরকার সাকসেসফুলি এটা করতে না পারত, আপনারা এতদিনে দেখতে পারতেন যে রাস্তায় আওয়ামী লীগের লোক নেমে গেছে। এবং যে সমস্ত অলিগার্করা বলেছে যে 40 বছরে এমন দুর্দিন দেখে নাই, কিংবা আগেই ভালো ছিলাম গ্রুপ, তারা সকলে মিলে সরকার পতনের জন্য রাস্তায় নেমে যেত। এবং তারা চাইতো যে কোনো মূল্যে সে ইউনূসকে সরানো। এদের টার্গেট কিন্তু ডক্টর ইউনূসকে সরানো, এটা বুঝতে হবে আপনাকে। ডক্টর ইউনূসের জায়গায় অন্য যে কোনো প্রধান উপদেষ্টা আসলে এদের কোনো আপত্তি নাই। কারণটা কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল ইমেজ, সেই ইমেজের সাথে ইন্ডিয়া পারছে না। ইন্ডিয়া পরাজিত হচ্ছে ইউনূসের ইন্টারন্যাশনাল ইমেজের কাছে। মোদি পরাজিত হচ্ছে, মোদির এখন আর ওই ইমেজ নাই। তো ইউনূস জিতে যাচ্ছে। ইউনূসের জায়গায় যদি অন্য কোনো উপদেষ্টা হতো, উইক উপদেষ্টা, দুর্বল উপদেষ্টা, তাহলে তাকে দিল্লি নিজের মতো করে নাচাতে পারত, যেটা ইউনূসকে পারছে না। তো যদি কোনো কারণে আমেরিকার সাথে আমাদের সফল নেগোসিয়েশন না হতো, আমি নিশ্চিত ডক্টর ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার সব বন্দোবস্ত এরা করে ফেলেছে। কিন্তু যেহেতু এত সাকসেসফুল নেগোসিয়েশন হয়েছে, 20%, 37.5 থেকে এটা কমে এসছে কোথায়? 20%-এ। 17.5% ডিউটি কমে গেছে।
এবং সাউথ এশিয়াতে আপনি জানেন সব থেকে কম পেয়েছে পাকিস্তান 19%, তারপরেই কিন্তু আমরা 20%, আর ইন্ডিয়ার এখন 50%। তো আমার মেইন কম্পিটিটর তো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার তুলনায় এখন ব্যবসায় ক্ষেত্রে আমরা অনেক ভালো আছি। আপনি যদি এখন একে আজাদকে জিজ্ঞেস করেন যে আপনি তো বলেছিলেন যে 40 বছরের মধ্যে এমন দুর্যোগ আপনি দেখেন নাই, তো এখন কি মনে হচ্ছে আপনার কাছে? কিন্তু তারা কোনো, আপনি দেখবেন তারা কোনো প্রশংসা করবে না। যেমন ধরেন জি আপনি মিডিয়ার অবস্থা দেখেন না, নোয়াব একটা স্টেটমেন্ট দিয়েছে জি জনকণ্ঠকে নিয়ে, এবং সেই স্টেটমেন্ট একদম একপেশে একটা স্টেটমেন্ট। এবং নোয়াবের প্রেসিডেন্ট কে এখন জানেন তো? একে আজাদ। একে আজাদ। একে আজাদ, এটা আপনাদের বুঝতে হবে এই ষড়যন্ত্রটা। একে আজাদই এটা। এবং সেই স্টেটমেন্টের মধ্যে মানে এমন ভাবে বলা হয়েছে যে জনকণ্ঠ খুব ভালো, এবং কিছু কিছু সাংবাদিক সেটা দখল করতে চাচ্ছে, মব কালচার তৈরি করছে। অথচ জনকণ্ঠ কি কোনো সংবাদপত্র ছিল 15 বছর ধরে? জনকণ্ঠ কি আপনি সংবাদপত্র বলতে পারেন? জনকণ্ঠ ছিল বাংলাদেশের দিল্লির মুখপত্র, মানে অনেকগুলো মুখপত্রের মধ্যে অন্যতম মুখপত্র ছিল জনকণ্ঠ। জনকণ্ঠ ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা পত্রিকা, এবং জনকণ্ঠ বিপ্লবের সময় যে ভূমিকা পালন করেছে, জনকণ্ঠ পারলে সমস্ত বিপ্লবীদের মেরে ফেলে ওই সময় পারলে। তো সেই জনকণ্ঠের জন্য আপনি নোয়াবের স্টেটমেন্ট পড়লে আপনি বুঝবেন যে মিডিয়ার কোনো পরিবর্তন হয় নাই। আমার দেশ তো ছিল না, আমার দেশটা বন্ধ করে দিয়েছিল আগের সরকার। তা আমার দেশ তো মাত্র 7 মাস হলো আমরা চালাচ্ছি। সো আমার দেশের যে এডিটোরিয়াল পলিসি আগে ছিল, বন্ধ হয়ে যাওয়ার আগে, সেই একই এডিটোরিয়াল পলিসি এখনো আছে। কিন্তু অন্যান্য পত্রিকাগুলো আপনি দেখেন তাদের মধ্যে কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে তারা এখনো আপা ফিরবে ওই আশায় এখনো বসে আছে। এই যে গ্রুপটা যারা বলে আগেই ভালো ছিলাম, তাদেরকে খুব খারাপ কথা বলতে ইচ্ছে করে আমার, বুঝলেন? যারা বলে আগেই ভালো ছিলাম, এদেরকে মানুষ বলতেও আমার মানে অস্বস্তি হয়। শেখ হাসিনার সময় ভালো ছিল, এই সরকারের আমলে এখন পর্যন্ত একটা গুম হয়েছে, এই সরকারের আমলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এই সরকারের আমলে সংবাদপত্র যা ইচ্ছা তাই বলতে পারছে না, যা ইচ্ছা তাই লিখতে পারছে এই সরকারের। তো আপনি তারপরেও আপনি বলছেন আমরা আগেই ভালো ছিলাম। তো আগেই যারা ভালো ছিলাম বলে, তারা আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার শত্রু। এবং একটা খারাপ শব্দই বলি, নর্মালি আমি বলি না, তারা ইতর প্রকৃতির লোক। আমি ইতর প্রকৃতির লোক ছাড়া আর কিছু এদেরকে বলতে পারছি না। কিন্তু মাহমুদ ভাই, মিডিয়ার মধ্যে একটা বড় গ্রুপ আছে কিন্তু এই আগেই ভালো ছিলাম, আপা ফিরবে, এই গ্রুপটা কিন্তু আছে মিডিয়াতে এখনো বল তবিয়তে। এখন সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলো না, এটা সরকারের তথ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করতে হবে যে আপনারা কেন নিতে পারলেন না অ্যাকশন এদের বিরুদ্ধে। রাইট। পাশাপাশি ধরেন আমি কয়েকদিন আগে দেখলাম যে সরকারের অলমোস্ট মানে সরকারের সাথে কাজ করা সরকারের অংশ দেবপ্রিয় কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছেন, মানে নানা রকমের বিষয়গুলো নিয়ে। এগুলো তো মানুষকে কনফিউজ করে আসলে। না, দেবপ্রিয়র আমার মনে হয় এটা না পাওয়ার বেদনা। মানে সরকার প্রথমে তাকে এক ধরনের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার করেছিল, আপনার মনে আছে না? তাকে একটা শ্বেতপত্র তৈরি করবার দায়িত্ব দিয়ে দিল, এবং তারপরে হয়তো তার আশা ছিল যে এই সরকারে সে আবার উপদেষ্টা হয়ে যাবে, ফাইন্যান্স অ্যাডভাইজার বা প্ল্যানিং অ্যাডভাইজার, কোনো একটা উপদেষ্টা তিনি হয়ে যাবেন, তিনি আশা করেছিলেন। তো তার আশাভঙ্গের বেদনা আছে। তো অসুবিধা নাই, আমার মনে হয় তিনি আশা করতে পারেন যে আগামী যদি বিএনপি ক্ষমতায় আসে হয়তো তিনি বিএনপির মন্ত্রী হয়ে যেতে পারেন। আমি তো অবাক হব না যদি দেবপ্রিয় বিএনপির অর্থমন্ত্রী হয়ে যান। মানে বিএনপির মধ্যে আমি যে নতুন ধরনের লোকদের আগমন দেখতে পাচ্ছি, সেখানে দেবপ্রিয় আসলেও তো অবাক হয়ে যাবেন, অবাক হওয়ার কিছু নাই। হতে পারে তো দেবপ্রিয় হয়ে যেতে পারে অর্থমন্ত্রী, মাহফুজা নাম তথ্যমন্ত্রী হয়ে যেতে পারে বিএনপির, সমস্যা কোথায়? আমরা তো ওয়েলকাম করবো, সমস্যা কি আমাদের বলেন? না তবে মানে এরকম অনেকেই আছে, আরো কয়েকজনের নাম আমি বলতে পারি, যারা সরকারের বিভিন্ন কমিশনের সঙ্গে কাজ করছেন, আবার সরকারের বিপক্ষেও মানে নানা এমন ভাবে কথা বলছেন যে এটা মানুষকে এক ধরনের কি বলবো কনফিউজ করে দিচ্ছে আর কি। এই জায়গাটা বোধহয় ঠিক হচ্ছে না, বা মিডিয়ার জায়গাটা যদি কন্ট্রোল করতে না পারেন আপনি, নির্বাচন যতই এগিয়ে আসবে তাদের থাবা অনেক বাড়বে। কারণ মিডিয়ার মানুষ হিসেবে আপনিও বুঝেন, আমিও ছোটখাটো যাই বুঝি,
মিডিয়া দিয়ে অনেক কিছুই মানে জনমতের উপর প্রভাব ফেলা সম্ভব। তো মাহমুদ ভাই, এই যে 1 বছর তো হয়ে গেল, হাসিনা চট করে ঢুকে যাবে, আপা ফিরে আসবে, এয়ারপোর্টে এই হবে, ওই এয়ারপোর্টে ওই হবে, আপা এভাবে আসতেছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। আসলে কি আপনি আর কোনো আশা দেখেন, আর কোনো আশঙ্কা দেখেন, আর কোনো সম্ভাবনা দেখেন আপা ফিরে আসার, আওয়ামী লীগের আপা? আমি আপনাকে একটু বলি যে আপা ফিরে আসবে এটা নিয়ে আমরা অনেক যোগ করি। এটা যোগ করার মতো ব্যাপার হলেও একেবারে যে অ্যাটেম্পট হয় নাই ব্যাপারটা তো সেরকম না। আপনি এই যে এতক্ষণ যে আমরা ট্যারিফ নেগোসিয়েশন নিয়ে আলোচনা করলাম, ব্যাপারটা কিন্তু সিরিয়াস ছিল। আমি আপনাকে বলতে পারি ব্যাপারটা সিরিয়াস ছিল। এই সরকার যদি ফেল করত, আজকে ইন্ডিয়ার যে অবস্থা 50% ট্যারিফ, আমাদের যদি 50% ট্যারিফ না হয়ে ধরেন 37.5 যেটা ছিল ওটাই রেখে দিত, এবং এই সরকার যদি নেগোসিয়েট করে এটা কমাতে না পারতো, তাহলে কিন্তু আপা ফিরে আসবার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলতো। এখানে আপার এজেন্ট যারা আছে তারা মিলে করে ফেলতো। এবং চেষ্টা যে হয়েছে তার প্রমাণ তো আপনার সেনাবাহিনীর কর্মরত একজন মেজর ধরা পড়েছে। কাজে ব্যাপারটাকে একেবারে হালকা করে দেখার তো আমার কোনো সুযোগ নাই। এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়েছে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কেন? স্যাবোটেজ করবার জন্য। বাংলাদেশে একটা স্যাবোটেজ করে একটা পরিস্থিতি তৈরি করবার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই মেজরের ফুল ফ্যামিলি এখন দেখা যাচ্ছে এটাতে জড়িত ছিল। তো এরকম একজন সার্ভিং মেজর, তিনি তার কর্মস্থলে অনুপস্থিত থাকলেন প্রায় 200 দিন, অথচ তার ব্যাপারে কোনো তদন্ত হলো না। কেউ জানলো না যে এরকম একটা সার্ভিং মেজর তার কর্মস্থল থেকে বাইরে আছেন, এবং তিনি অসুস্থও না, কারণ অসুস্থ হলে তো তার সিএমএইচ এ থাকার কথা। তিনি সিএমএইচ ও ছিলেন না, তাহলে তিনি কোথায় ছিলেন? তো তার উপরে নজরদারিটা কোথায় ছিল? জানলো না কেন? ব্যাপারটা কিন্তু এতটা সরল বোধ হয় না। কাজেই কিছুটা সুযোগ নিশ্চয়ই নেয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের সৌভাগ্য, সেনাবাহিনীরও অধিকাংশ মানুষ দেশপ্রেমিক, অধিকাংশ, তারা কোনোভাবে চায় নাই যে আবার ভারতীয় হেজিমনি বাংলাদেশে ফিরে আসুক। তারা ইউনাইটেড থেকেছে, জনগণ ইউনাইটেড থেকেছে। এই জন্যই আপা ফিরে আসবে গ্রুপটা সাকসেসফুল হয় নাই। কিন্তু আমাদের আশঙ্কা কি শেষ হয়ে গেছে? আমার কাছে কিন্তু শেষ হয় নাই। শেষ হয় নাই কেন জানেন? এখন একটা চেষ্টা করা হবে যে নির্বাচনের সময় বা নির্বাচনের আগে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হবে। এখন এই সরকার যদি একটা সাকসেসফুল নির্বাচন করে যেই আসুক না কেন ক্ষমতায়, তার হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার হাতে খুব বেশি কার্ড থাকবে না। থাকবে একটা, এটা নিয়ে আমি একটু আলোচনা করব, কোন কার্ডটা থাকবে এটা আমি বলবো একটু পরে। কিন্তু আপাতত যে আপা ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। ইন্ডিয়ান কার্ড তখন অন্য কার্ড তারা ব্যবহার করবে। কিন্তু এখন যদি এই নির্বাচনটাকে তারা বানচাল করতে পারে, নির্বাচনের সময় একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি করে দিল, এমন অবস্থা করলো, গোপালগঞ্জের মতো অবস্থা করলো। আপনি চিন্তা করেন এনসিপির সময় গোপালগঞ্জে যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেটা যদি নির্বাচনের সময় তারা তৈরি করতে পারে, তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আর নির্বাচন করা সম্ভব না হলেই একটা তারা চিন্তা করবে তাদের মতো করে একটা সরকার তৈরি করতে, যেখানে ইউনুস থাকবেন না। ইউনুসের জায়গায় মিস্টার XYZ কোনো একজন আসবেন, যাকে দিল্লি তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। সুতরাং আমার টেনশনটা হচ্ছে এখন নির্বাচনটা পিসফুলি হবে কিনা। নির্বাচন হবে, এতে আমি নিশ্চিত। ইউনুস সাহেব অবশ্যই তিনি কথা দিয়েছেন নির্বাচন দেবেন, এবং আপনি দেখেন লন্ডন বৈঠকের পরে তারেক রহমানের সাথে তখনই তো ঠিক হয়ে গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং এরপরে বিএনপির অনেক নেতাই নির্বাচন নিয়ে হতাশাজনক কথা বলেছেন। অনেক নেতা নির্বাচনের দিন দিচ্ছেন না, নির্বাচন হচ্ছে না। এটা কেন তারা করেছেন আমার জানা নেই। এটা হয়তো তাদের কাছে অন্য কোনো ইনফরমেশন ছিল, হতে পারে। তো যে সিদ্ধান্ত লন্ডন বৈঠকে হয়েছিল, ইউনুস সাহেব তার 5 তারিখের বক্তৃতায় তো সেটারই পুনরাবৃত্তি করেছেন। আজকে সিইসি একই কথা বলেছেন। কাজেই আমি নিশ্চিত যে ইউনুস সাহেব যদি ক্ষমতায় থাকেন, তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাইবেন। এর মেইন রিজনটা আপনাকে বলি, বাংলাদেশের মতো দেশের প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইজার হওয়া ডক্টর ইউনুসের জন্য খুব বিরাট কোনো সম্মান। তার যা আন্তর্জাতিক যে খ্যাতি, তার যে আন্তর্জাতিক পরিচিতি,
তিনি ইচ্ছা করলে যে কোনো সময় ইউএন এর সেক্রেটারি জেনারেলকে ফোন করতে পারেন। এটা কয়জন বাংলাদেশের লোকের পক্ষে করা সম্ভব? কাজে তার জীবনে, এবং ওনার বয়স হয়েছে 85 ইয়ার্স ওল্ড, উনি এই বয়সে ওনার যা যা অ্যাচিভ করার ছিল একটা মানুষের জীবনে, সেটা তিনি অ্যাচিভ করে ফেলেছেন। তাহলে তিনি কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইবেন? এটার ইনসেন্টিভটা কোথায়? কি ইনসেন্টিভ? একটা 85 বছরের মানুষের ক্ষমতা আঁকড়ে থাকার ইনসেন্টিভটা কি? ওনার কোনো ইনসেন্টিভ নাই। কাজে আমি নিশ্চিত ইউনূস সাহেব যদি থাকেন, উনি নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আওয়ামী লীগ তো চেষ্টা করবে নির্বাচন বানচাল করতে। এটা ব্যাপারে আপনি শিওর থাকেন। তো নির্বাচন বানচাল হলে পরে কিন্তু আমি দুশ্চিন্তার মধ্যে আছি। তো এটা নিয়ে আমার একটা দুশ্চিন্তা। আর দ্বিতীয় দুশ্চিন্তা আর একটা আছে, যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি ইউনূস সাহেবের মতো ভারতের সাথে এরকম একটা শক্ত অবস্থান দেখাতে না পারে, তারা যদি ভারতের কাছে নমনীয় হয়, সেটার একটা আশঙ্কা কিন্তু আমাদের আছে। কারণ আমরা জানি না পলিটিক্যাল গভর্নমেন্ট এসে কি সিদ্ধান্ত নেবে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত তো নিতে হবে। ইউনূস সাহেব গত 1 বছরে দেখিয়েছেন তিনি খুব, কি বলবো, যে দেশের স্বার্থে এবং খুবই সাহসিকতার সাথে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কটাকে নিয়েছেন ইন্ডিয়ার সাথে, এবং তাতে করে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ, আমরা সবাই জানি, আপনি জানেন, আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও ইউনূস সাহেব কিন্তু নতি স্বীকার করেন নাই। ধরেন ইন্ডিয়া আমাদেরকে কি করে নাই? আমাদের এক্সপোর্ট বন্ধ করতে চেয়েছে, তাই না? ওদের ট্রানজিট বন্ধ করে দিয়েছে। ওদের উপরে যে আমরা দিল্লি দিয়ে কিছু এক্সপোর্ট করতাম, এটা বন্ধ করেছে। আমাদের বিদ্যুৎ বন্ধ করতে চেয়েছে। আমাদের এখানে তারা, আপনার মনে আছে, বেশ কিছু ফুড আইটেম তারা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। রেগুলারলি বর্ডারে তারা কিলিং করছে। ভারতীয় বাংলাভাষীদের বাংলাদেশে পুশব্যাক করছে। তো এগুলো করে তারা তো চেষ্টা করেছে এই সরকারকে সর্বতভাবে মানে অস্থিতিশীল করবার জন্য, এই সরকারকে দুর্বল করার জন্য। কিন্তু ইউনূস সাহেব তো নতি স্বীকার করেন নাই। ভারতের এতগুলো চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেছেন। এখন আগামী রাজনৈতিক সরকার তারা কি ইউনূসের পথে যাবে, নাকি তারা মনে করবে ঠিক আছে ইউনূস সাহেবের সাথে দিল্লির সম্পর্ক খারাপ ছিল, আমরা একটু ছাড়টার দিয়ে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করি? এটার একটা চ্যালেঞ্জ আমাদের জাতির জন্য আসবে, সেটা নির্বাচনের পরে। কাজে আমাদের হাতে দুটো চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল নির্বাচন করা। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা যদি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়, সেটাকে ঠেকিয়ে দেয়া। এই দুটো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আপনি ইন্ডিয়ান কোন একটা কার্ডের কথা বলছিলেন, বিকল্প কার্ড যাদের হাতে আছে। ইন্ডিয়ান কার্ড যেটা হবে, ইন্ডিয়া মনে করবে যে আমাদের প্রথম কার্ড হচ্ছে যদি ইউনূসকে এখনো আমরা ফেলে দিতে পারি, নির্বাচনের আগে কোনোভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারি যাতে ইউনূস রিজাইন করতে বাধ্য হন, তিনি আর ক্ষমতায় না থাকেন, তাহলে আমাদের পছন্দ মতো কোনো ব্যক্তিকে দিয়ে আমরা আর একটা সরকার বানিয়ে ফেলবো। এটা হচ্ছে ইন্ডিয়ার অপশন 1। আর অপশন 2 হচ্ছে যদি এটা তারা সম্ভব না হয়, তাহলে তারা হয়তো চেষ্টা করবে যে গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার যারা ক্ষমতায় আসবে, সেই সরকারের মধ্যে তারা তাদের দালাল অনুপ্রবেশ করাবে ওই সরকারের মধ্যে, এবং তাদের দালালকে দিয়ে তারা আবার বাংলাদেশে নতুন ভাবে ঢোকার চেষ্টা করবে। আপনি তো জানেন যে আওয়ামী লীগের আমলে এমন কোন সরকারি সংস্থা নাই যেখানে রয়ের অনুপ্রবেশ ঘটে নাই। আমরা অনেকগুলো লিড নিউজ করেছি, আপনারা দেখেছেন যে কতগুলো লিড নিউজ আমরা করেছি যে রয়ের কিরকম অনুপ্রবেশ হয়েছিল। সুতরাং তারা চেষ্টা করবে যে ঠিক আছে ইউনূস সরকার তার 7 মাস, এই সময়টা পার হয়ে গেলে যারাই ক্ষমতায় আসুক, সেই দলের মধ্যে আমাদের এজেন্টরা আছে, তাদেরকে দিয়ে আমরা আবার বাংলাদেশে আগের মতো করে আমরা অনুপ্রবেশ করব। বাংলাদেশকেও যে সেই বিখ্যাত ডায়ালগ ওদের এক জেনারেলের, যে বাংলাদেশকে আমরা আর আমাদের রাডারের বাইরে যেতে দেব না, দিল্লির রাডারের বাইরে যেতে দেব না। তো রাডারের বাইরে তো এখন আমরা চলে গেছি, তারা আবার রাডারের ভিতরে নেওয়ার চেষ্টা করবে, সেটা নির্বাচনের পরে। তবে মাহমুদ ভাই, এই মুহূর্তে আমাদের জামাত, এনসিপি, বিএনপি প্রত্যেকেরই আসলে একটা দায়িত্বশীল ভূমিকায় থাকা উচিত। মানে এই যে জামাত, এনসিপি এখন যদি ধরে নির্বাচনের যদি যেতে রাজি না হয়,
যে এটার আইনি ঘোষণা লাগবে, এটার এই লাগবে, ওইটার ওই লাগবে। ইউনূস সাহেব তো নির্বাচনে যাবেন না। ইউনূস সাহেব তো বলেই রাখছেন যে সবার সম্মতিতে নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে খুব আমার অনুষ্ঠানের শেষ দিকে মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটার কি, বা আমাদের এখন মানে কি করণীয়, যে আমরা এখনো যে টার্মোইলটা দেখছি, এখনো যে মানে ধাক্কা ধাক্কি কামড়া কামড়ি দেখছি, মানে ঐক্যের জায়গাটা যে বিনষ্ট, এই ঐক্যটা কিভাবে আসবে, কি করা যেতে পারে? আমি ব্যক্তিগতভাবে মনে করতে চাই যে জামাত এবং এনসিপি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে নির্বাচন বাধাগ্রস্ত হয়। তারা হয়তো যে কথাগুলি বলবে এগুলি পলিটিক্যাল স্টেটমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত তারা উভয় নির্বাচনে যাবে বলে আমার ধারণা। আমার মনে হয় না খুব বেশি এখন মত পার্থক্য আছে। জামাতের সাথে মত পার্থক্য থেকে আমার মনে হয় এনসিপির সাথে মত পার্থক্যটা একটু বেশি। কারণ জামাতের সাথে মেইন মত পার্থক্য কোথায়? পিআর সিস্টেম। জামাত পিআর চাচ্ছে উচ্চকক্ষে, এটা নিয়েই বিএনপির সাথে তাদের যত মত পার্থক্য। তো আমার মনে হয় এই মত পার্থক্য মিটিয়ে আনা সম্ভব পিআর প্রশ্নে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে বাংলাদেশে এই মুহূর্তে আবার পিআর এর এক্সপেরিমেন্টে যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ পিআর আমরা করি নাই এখন পর্যন্ত, এবং পিআর করলেও কিন্তু সব দল লাভবান হবে না। এই যে ছোট দল যারা পিআর চায়, আপনি জানেন যে পিআর এর একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকে, যে এত পার্সেন্ট ভোট না হলে আপনি কোনো সিট পাবেন না। জার্মানিতে 5%, অর্থাৎ 5% ভোট যদি আপনি ন্যাশনাল ইলেকশনে না পান তাহলে কিন্তু পিআর সিস্টেমেও আপনি কোনো সিট পাবেন না। বাংলাদেশে 5% ভোট কয়টা দল পাবে রে ভাই? আপনি আমাকে বলেন। আমি এখন যেটা দেখি বর্তমান পরিস্থিতিতে 3টা দল 5% ভোট পাবে, 5%-এর উপরে। বিএনপি, জামাত, এনসিপি। এই 3টার বাইরে কে 5% ভোট পাবে আলাদাভাবে? একটা দলও কি আপনি দেখেন যারা 5% ভোট পাবে এই মুহূর্তে? আমি দেখি না। তো সুতরাং পিআর হলেও কিন্তু যে ছোট দলগুলি মনে করছে তারা খুব লাভবান হবে, তারা কিন্তু লাভবান হবে না। পিআর হলে পরে সবচেয়ে বেশি লাভবান হবে জামাত এবং এনসিপি, কারণ তখন যাই ভোট তারা পাক সেটার অনুপাতে তারা বেশ কিছু সিট পেয়ে যাবে। তো এইটা নিয়ে বিএনপির সাথে তাদের একটা মতবিরোধ আছে। তা উচ্চ কক্ষের ব্যাপারে এখন তো নিম্নকক্ষ নিয়ে কোনো সমস্যা নাই। নিম্নকক্ষ তো জামাত পিআর এর কথা বলছে না, নিম্নকক্ষ আগের মতোই নির্বাচন হবে। উচ্চ কক্ষের ব্যাপারে আমি মনে করি জামাত, বিএনপি, এনসিপি মিলে একটা মাঝামাঝি অবস্থানে তারা হয়তো আসতে পারে, হয়তোবা। এই উচ্চ কক্ষ জিনিসটাই তো আমি খুব কিন্তু এক্সাইটেড না উচ্চ কক্ষ নিয়ে। আমি মনে করি উচ্চ কক্ষ দিলে কি হবে জানেন? এই সব দলবাজ ব্যবসায়ী, দলবাজ সাংবাদিক, দলবাজ আরো যারা আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে উচ্চ কক্ষের মাধ্যমে। আর কোনো লাভ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না উচ্চকক্ষ করে। তো যাই হোক, কিন্তু মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি দলগুলোর মধ্যে তারা উচ্চকক্ষ চায়, তো ভালো কথা। সুতরাং তাদের একটা পিআর এর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা উচিত। জামাতের সাথে পার্থক্য এটাই। আর এনসিপির সাথে আমি যতদূর জানি পার্থক্য দুটো জায়গা। একটা হচ্ছে যে সংস্কার যেগুলো একমত হয়েছে সবাই, এই সংস্কারগুলি কবে ইমপ্লিমেন্ট হবে এই সময়সীমা নিয়ে একটা মতপার্থক্য আছে। সেখানে আমি জানি না ঐক্যমত্য কমিশন কেন 2 বছরের একটা সময় দিয়েছে। 2 বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। 2 বছর ইজ লং টাইম। 2 বছর লাগবে কেন এটা ইমপ্লিমেন্ট করার জন্য? এটা নিয়ে একটা সমস্যা আছে। এনসিপি বোধহয় চায় এই সরকারের আমলে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা একটা মতপার্থক্যের জায়গা। আর দ্বিতীয় আর একটা মতপার্থক্যের জায়গা আমি শুনেছি যে তারা বলতে চায় যে জুলাই যেটা হবে আর কি, এটা কি সনদ বলে বোধহয়, একটা তো ডিক্লারেশন, একটা সনদ, তো যেটা হবে সেটা সংবিধানের পার্ট হতে হবে। এখানে বিএনপির আপত্তি আছে। এটা হলো 2 নম্বর। বিএনপি বোধহয় চায় যে যেগুলো সংস্কার তারা অ্যাকসেপ্ট করবে সেটা সংবিধানের পার্ট হবে, যেগুলো অ্যাকসেপ্ট করবে না ওটা সংবিধানের পার্ট হবে না। এ ধরনের একটা বোধহয় আলোচনা আছে। আর একটা ইস্যু আছে যে ইলেকশন কমিশন কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে কিন্তু একটা ঐক্যমত হয়ে গেছে। কিন্তু আর যেগুলি সাংবিধানিক পদ আছে, যেমন ধরেন দুদকের চেয়ারম্যান সাংবিধানিক পদ, সেই পদগুলো কিভাবে হবে সেটা নিয়ে সম্ভবত এখনো সিদ্ধান্ত হয় নাই। তো এই ইস্যুগুলো আছে বলেই আমার জানা মতে এখন পর্যন্ত এটা সিগনেচার হয় নাই। বাট আমি আশা করতে চাই
যে এটা সিগনেচার হয়ে যাবে এবং নির্বাচনের দিকে সবাই যাবে এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। আর আপনি যে ঐক্যের কথা বললেন, ঐক্যের ব্যাপারে দুটো কথা আছে আমার। একটা হচ্ছে যে ভারতীয় হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার ব্যাপারে সবার ঐক্যমত হওয়া উচিত। এটা জামাত, বিএনপি, এনসিপি সবার ঐক্যমত হওয়া উচিত যে ভারতকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা। দ্বিতীয় হচ্ছে ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রশ্নে ঐক্যমত হওয়া উচিত। ফ্যাসিবাদকে পুনর্বাসন করা যাবে না। এই দুটো। আর এই দুটোতে মোটামুটি মোটা দাগে যদি তারা একমত হয়ে যায় এবং সংস্কারের বিষয়গুলিতে যদি তারা একমত হয়, তাহলে পরে ঐক্যের কোনো বাধা থাকা উচিত না। শুধুমাত্র তাদের কম্পিটিশন থাকবে এবং কম্পিটিশনে আমি আবারও পুরনো কথা পুনরাবৃত্তি করছি যে তারা যেন কেউই আওয়ামী লীগের ভাষা ব্যবহার না করে, আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে যেন কেউ রাজনীতি না করে বাংলাদেশে। এটাই আমাদের প্রত্যাশা এবং এটা করতে পারলে আমার মনে হয় ঐক্য আসবে। আরেকটা ভালো শেষ কথা বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে শুনতে পাচ্ছি। তো ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন হলে পরে আমরা হয়তো নির্বাচনের একটা ড্রেস রিহার্সাল, ন্যাশনাল নির্বাচন একটা ড্রেস রিহার্সাল সেখানে দেখতে পাবো। এটা ভালো। এবং আরো কয়েকটা ইউনিভার্সিটিতে হবে, রাজশাহী ইউনিভার্সিটিতে হবে নির্বাচন। হবে। না, ধন্যবাদ মাহমুদ ভাই, আপনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম আপনার কাছ থেকে। এটাই দরকার যে মানে দুটো জায়গায় যদি আমরা এক থাকি, যে ফ্যাসিবাদের জায়গা এবং ভারতীয় আধিপত্যের জায়গাটায় আমরা যদি ঐক্যবদ্ধ হই যে না, আমরা এই দুটো ক্ষেত্রে আমরা স্ট্রং, তাহলে আমাদের অন্যান্য যে সমস্যা এগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারবো। তো আমরা চাই যে দেখা যাক ইউনূস সাহেব বাকি যে কয়টা দিন আছে, কয়েক মাস, এর মধ্যে কতটুকু সাকসেসফুলি সব হ্যান্ডেল করতে পারেন। জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই আমরা নিকট সময় আবারও কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। দর্শক, দেখুন যে অনুষ্ঠান দেখলেন, শুনলেন, আপনাদের নিশ্চয়ই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মূল জায়গাটা হচ্ছে আসলে জুলাইতে আমরা যে ঐক্যবদ্ধভাবে সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, গত এক বছরে সেটি প্রায় হয়ে গেছে। এখন চারিদিকে অনৈক্য, চারিদিকে নানা ধরনের কি বলবো বিবাদ আমরা দেখছি, নানা ধরনের পরিস্থিতি আমরা দেখছি। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে আবার পরাজিত ফ্যাসিস্টরা, পরাজিত আওয়ামী লীগের লোকজন। তারা তাদের অর্থ এবং তাদের লোকজন এবং তাদের কূটবুদ্ধি নিয়ে তারা বসে আছে কোন সুযোগটাকে তারা কাজে লাগাবে। তবে যেহেতু এক বছর পার হয়ে গেছে, এক বছরে যেহেতু তাদের পলাতক আপা ফিরে আসার কোনো সুযোগ পায় নাই, ক্রমশ যত দিন যাচ্ছে সেই সম্ভাবনা আরো ফিকে হয়ে আসছে। আর রাজনৈতিক দলগুলো তো আর প্রধান না। জুলাই বিপ্লবে যেভাবে সাধারণ মানুষ, গৃহবধূ থেকে শুরু করে পেশাজীবী মানুষ, রাস্তার ফল বিক্রেতা থেকে রিক্সাওয়ালা, প্রত্যেকে যেভাবে হৃদয় থেকে অংশ নিয়েছিল এই জুলাই বিপ্লবে, হাসিনাকে বিতাড়িত করেছিল, আমার মনে হয় না যে হাসিনা যদি মনে করে যে একটা সময় হলে সে আবার ঢুকে যাবে চট করে, সেই সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। তবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, একটি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যে ইলেকশনে কোনো কথা উঠবে না, এমন একটি নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই এবং এই গণতন্ত্রই যেন আগামী 100 বছরেও ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।